রাজধানীতে বিকেলে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। এবং যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু, কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে আলোচনা সভা করবে দলটির নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ৮ মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা। বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল আজ পাশ হতে যাচ্ছে। আর আগামীকাল রোববার পাশ হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। এই বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদে আওয়ামী লীগ সরকারের নতুন অর্থ বছর। সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিন কার্যকর হবে। গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্র জানায়। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আগামীকাল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৮,২৮১ জন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ বিষয়ে ফেল করলেও এসএসসিতে ভর্তি হওয়া যাবে, তবে পূর্ণ সনদ পাবে না, তারা মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে ২ বিষয়ে পরবর্তীকালে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে বলে জানান তিনি। দর্শক, এসএসসি পরীক্ষার প্রস্তুতির আরো খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, পরীক্ষার নকল ও প্রশ্নপত্র ফাঁস এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মেরি, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে আগামীকালকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে কিন্তু সারা দেশে ৪৪ দিনের জন্য কিন্তু কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণটি বলা হচ্ছে যে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে আপনার আজ সকাল থেকেই কোচিং সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে। গাজীপুরে যে ৫টি উপজেলা সিটি কর্পোরেশন এলাকাগুলো রয়েছে আর সেটি তদারকি করবেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। কিন্তু আপনার সকাল থেকে আপনি জানেন যে আজকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু জেলা প্রশাসনের সেই টিম কিন্তু আমরা এখন পর্যন্ত বেরোতে দেখিনি। তবে বলছেন যে কোনো জায়গায় যদি আসলে খবর মেলে যে ঠিক ওই জায়গায় কোচিং সেন্টার গুলো খোলা রয়েছে, তো সেই জায়গায় কিন্তু তাৎক্ষণিক আপনার অভিযান চালাবে। সেক্ষেত্রে বৈরী আবহাওয়াটাও দেখা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং গাজীপুর জেলা পুলিশ সুপারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন যে কেন্দ্রের যখন প্রশ্ন নিয়ে যাওয়া হবে তখন সেক্ষেত্রে জেলা পুলিশের সদস্য এবং জেলা প্রশাসকের একজন যিনি ট্র্যাক অফিসার রয়েছেন এবং কেন্দ্র সচিব, এই ৩ জনের সমন্বয়ে সকালবেলা একই সাথে তারা প্রশ্নগুলো
খুলবেন এবং ঠিক 30 মিনিট আগে সেই প্রশ্নগুলো হচ্ছে আপনার শিক্ষকের মাধ্যমে আপনার পৌঁছে যাবে হচ্ছে কক্ষে। এবং আরটি বলছিলেন যে আপনার বিভিন্ন যে কোচিং সেন্টার গুলোতে যেহেতু আপনার এক ধরনের প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপেও এই ধরনের কিছু প্রচারণা চালানো হয়। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মেট্রোপলিটন এলাকায় এলআইসি যে সার্ভার সেন্টার আছেন তার মাধ্যমে কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তি যে সাইট গুলো আছে সেই জায়গাতেও নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন গাজীপুরে যিনি আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন মাহবুব আলম। তিনি বলছিলেন যে আপনার গোয়েন্দা পুলিশের নজরদারি সেই জায়গাতেও থাকবে। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি খবর নিয়ে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছে পরের সংবাদে। সিরাজগঞ্জের যমুনা নদীর চর অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনের ব্যবধানে অন্তত 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে চরাঞ্চলের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কোনো প্রকল্প আপাতত নেই। সিরাজগঞ্জের কাজীপুর থেকে রাব্বি হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত 3 দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমা ও বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরবেষ্টিত ইউনিয়ন খাসরাজবাড়িতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনের ব্যবধানে ভাঙনে প্রায় 3 শতাধিক বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বসতভিটা সহ ফসলি জমি। খুব চাপ, প্রচুর ভাঙনি, 10 দিন ধরে এক প্রবল ভাঙন। এই ভাঙনের এতে বাড়িঘরগুলো চলে গেছে গা। মানে আমরা আছি, আমরাও থাকতে পারবো না, আমরাও কালকে চলে যাওয়া লাগবে। হাসপাতাল, স্কুল এবং কবরস্থান এগুলো মনে হয় যে সব নদীর গর্ভে চলে গেছে। আমাদের মনে হয় এমন অবস্থা হয়েছে, মনে হয় নদীর ইয়েতে আতঙ্ক হয়ে গেছে। খুবই বিপদগ্রস্ত আমরা। বাড়িঘর থোয়ার জায়গা নেই, ঘর দর তোলার জায়গা নেই। ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, তারপরে মনে করেন জায়গা নেই। যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটু সহযোগিতা করে, তাহলে বস্তা মেরে যদি করে, তাহলে একটু ভাঙন থেকে আমরা রক্ষা পাবো। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি। যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো এবং এটা আমরা জরুরি ভিত্তিতেই সিদ্ধান্ত চেয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন বিষয় রয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদার হাটে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে 1 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। সকাল 9টার দিকে ফৌজদার হাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সারা বাংলার খবর। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ 2 জনকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সালামের দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ এজাহার নামীয় 2 আসামিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়াভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। অন্যদিকে মতিন আলী হরিণনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ওই হামলা ও হত্যার ঘটনা ঘটেছে।
ভোলার তজুমুদ্দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। পূর্বপুরুষের ঐতিহ্য হওয়ায় পাল পরিবারে এখনো আঁকড়ে আছে এই শিল্প। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখা সম্ভব বলে জানান মৃৎশিল্পীরা। ভোলার তজুমুদ্দিন থেকে মেহেদী হাসান মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। একসময় বাসাবাড়িতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈজসপত্রের, কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পীদের ভালোবাসার এই জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনো আঁকড়ে আছে এই শিল্পে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনো রকম জীবিকা নির্বাহ করছে এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা। প্লাস্টিকের জিনিসটি বাইরে নেই, আমার এটা চাহিদা কমে গেছে। সরকারি ভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো। এই পেশাটা আছে মোটামুটি খায়াল হয়ে মোটামুটি আছে, কিন্তু প্রফিট করতে পারি না। গদির পাতিলে চলে, হাড়ি টাড়ি চলে না। এরপরে আমার আগে বাবা করছে, বাবার আগে দাদাই করছে। ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে, তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারি। প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। হিজবুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে লেবাননে সর্বাত্মক হামলা চালালে ইসরায়েলকে বিলুপ্তির ধ্বংসাত্মক যুদ্ধের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করে আরও বলছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যুদ্ধ শুরু হবে। ইসরায়েল প্রতিদিনই সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 139 ফিলিস্তিনি নিহত এবং 331 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল জানান, এই রাস্তা দিয়ে হাজারো মানুষ রাস্তা পারাপার হয়। সম্প্রতি এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প এসে নামছে। এতে গাড়ি চলাচল শুরু হলে মৃত্যুকূপে পরিণত হবে এই মোড়। ফুটওভার ব্রিজ না বানালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কোনো যানবাহন এই মোড়ে নামতে দেয়া হবে না বলেও জানান তিনি। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের একমাত্র গার্ডিয়ান সংগঠন বাংলাদেশ স্কুল ও কলেজ অভিভাবক ফোরাম কাতারের নির্বাচনী ফলাফলের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ হায়দার। লেখক ও কলামিস্ট নূর মোহাম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার পাশাপাশি আরও 13 জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ স্কুল ও কলেজে প্রায় 1000 অভিভাবকের 1400 ছেলেমেয়ে পড়াশোনা করে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ, উচ্চমানের শিক্ষা ও পড়ালেখার মান উন্নয়নে কাজ করাই হবে এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। স্কুল ভিত্তিক জসিমউদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবক নজরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও অন্যান্য কমিশনাররা।
এবার খেলার খবরে টি-20 প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের নবম আসরে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। এমন এক ম্যাচ যেখানে পরিসংখ্যান, অতীত, ইতিহাস, শক্তি, সামর্থ্য কাজে দেবে না কিছুই। যারা নিজেদের সবটা নিগড়ে দিতে পারবে শিরোপা তাদের। ভারত চাইবে 11 বছর পর শিরোপা জিততে। দক্ষিণ আফ্রিকাও চাইবে 26 বছর পর আইসিসি ইভেন্টের ট্রফি জিততে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দু দলই ভারত ও দক্ষিণ আফ্রিকা। কামসার চানখালী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কামসার যুব সমাজের আয়োজনে গতকাল বিকেলে কামসার চানখালী এলাকায় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাড্ডা থানার ফকিরখালী খেলোয়াড়দের 2-1 গোলে হারিয়ে রূপগঞ্জের চানখালীর খেলোয়াড়রা বিজয়ী হয়েছেন। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ মতিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজীর উদ্বোধন ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জায়েদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিকুল ইসলাম তারিক। এই সাথে শেষ করবো এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। রাজধানীতে বিকেলে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। এবং যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু। কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।